আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ভার্টেক্স একাডেমির নতুন একটি ক্লাসে। আজকে আমি তোমাদের জীবপ্রযুক্তি অধ্যায়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেরি না করে চলো শুরু করি আজকের লেকচার। তো প্রথমেই যেটি জানবো, জীবপ্রযুক্তি তথা বায়োটেকনোলজি শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল 1919 সালে। কে ব্যবহার করেছিল? হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরিকি। তো অনেকের কথা হতে পারে যে জীবপ্রযুক্তি হলো বর্তমান সময়ের বা আধুনিক সময়ের প্রযুক্তি, কিন্তু নয়। জীবপ্রযুক্তির ব্যবহার আমরা আদিম সময়ে দেখতাম, যেমন অ্যালকোহল তৈরির ক্ষেত্রে এটি একটি প্রাচীনতম জীবপ্রযুক্তি। আবার অনেক সহজ জীবপ্রযুক্তি রয়েছে একটি, সেটি হলো দই তৈরি করা। তো আমরা পরে যদি আসি, দেখো জীবপ্রযুক্তির পরিধি এই বইয়ে 3টি দেওয়া আছে, কিন্তু আমরা যদি আলিম স্যারের বইয়ে যাই সেক্ষেত্রে আমরা আরও কয়েকটি পাবো, যেটি আমি সামনে কোনো একটি ক্লাসে তোমাদের পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই 3টি প্রথমে বুঝিয়ে দিই। সেটি প্রথমে হলো ব্লু বায়োটেকনোলজি। ব্লু মেইনলি সমুদ্রের পানি নীল, তাহলে বুঝতে পারি ব্লু টেকনোলজি ব্যবহার করা হয় জলীয় ও সামুদ্রিক প্রয়োগে। তারপরে আছে গ্রিন সবুজ অবশ্যই কৃষিক্ষেত্রে ব্যবহার করা হবে, সেটিকে আসলে বলার কোনো প্রয়োজনই নেই। তারপরে আছে রেড অ্যান্ড হোয়াইট শব্দটি মেনলি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তুমি যখন ডাক্তারি লাইনে আসবা তখন তুমি বুঝতে পারবা রেড অ্যান্ড হোয়াইট শব্দটি কীভাবে চিকিৎসা ক্ষেত্রে জড়িত রয়েছে। তো চলো পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় মেইনলি জীবপ্রযুক্তির বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে, যেগুলো তোমরা দেখে নিতে পারো যদি কোনো দিন আসে, তাহলে যাতে লিখতে পারো, একটা ধারণা রাখবা। তো জীবপ্রযুক্তির অবদান বা গুরুত্ব, এখানে অনেকগুলো গুরুত্ব ও অবদান রয়েছে। তো এর মধ্যে এটি সিকিউতে আসতে পারে কোনো ক্ষেত্রে। এক্ষেত্রে তুমি যেটা করতে পারো, এই প্রযুক্তির 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলো একবার রিডিং দিয়ে রাখবা। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো 4 নাম্বার, কারণ আমরা জানি মেডিকেলে চিকিৎসা ক্ষেত্রটাই মেডিকেল লাইনের সাথে অতপ্রতভাবে জড়িত থাকে, তাই এটা ইম্পর্ট্যান্ট আছে। একবার মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15 সেশনে এখান থেকে একবার প্রশ্ন এসেছে, তো সামনের বারও আসতে পারে। তো এক্ষেত্রে যেটি আমাদের পড়া লাগবে সেটা হলো চিকিৎসা ক্ষেত্রে জীবপ্রযুক্তি ব্যবহার করে আমরা কি তৈরি করি? বিভিন্ন জটিল রোগের প্রতিষেধক এবং রোগ ব্যাধি শনাক্তকরণের জন্য অ্যান্টিবডি উৎপাদন করে থাকি। আবার ব্যাকটেরিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ইনসুলিন ও ইন্টারফেরন শব্দটি খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। হরমোন উৎপন্ন করি, বৃদ্ধি হরমোন পেয়ে থাকি, গ্রোথ হরমোন। মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও ফুসফুসে রক্ত জমাট প্রতিরোধক উপাদান উৎপাদন। বর্তমানে বায়োফার্মের মাধ্যমে হরমোন, অ্যান্টিজেন ও ভিটামিন তৈরি করা। মনে রাখবা 3টি অপশন, যেখানে মেডিকেল প্রশ্ন আসবে এখানে আমাদের 3টি অপশন তৈরি করা খুবই সহজ। তো 4 নম্বর অপশনটা তৈরি করা আসলে খুবই সহজ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এগুলো সব রিডিং দিয়ে রাখবা, এগুলো আসলে বোঝানোর মতো কিছু নেই, পড়লেই বুঝতে পারবা। তো এর পরের টপিকে হলো উদ্ভিদ টিস্যু কালচার, প্লান্ট টিস্যু কালচার। তো এর সংজ্ঞাটা পড়াই দিই, কেননা এই সংজ্ঞাটা তোমার মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমার সিকিউতে আসবেই আর কি। এই অধ্যায় থেকে সিকিউ আসলে এটা আসার চান্স সবচেয়ে বেশি, নাম্বারটা। তো উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ, কথা হলো বিভাজনক্ষম অঙ্গ কোনগুলো? এটি হলো শীর্ষ মুকুল, কক্ষ মুকুল, কচি পাতা, আর রয়েছে পাপড়ি। বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ কী করতে হবে? জীবাণুমুক্ত করে বা স্টেরাইল করে। ইংলিশটা একটু পড়ে রাখবা। পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করাকে টিস্যু কালচার বলা হয়। তো টিস্যু কালচারের কয়েকটি নাম রয়েছে, সেগুলো আগে তোমাদের পড়িয়ে দিই। সেটি একটা নাম হলো মাইক্রো প্রোপাগেশন 1 নাম্বার। তো পরে এখন নিচে আসি, নিচেকে ক্লোনিং প্রযুক্তি বলা হয় 2 নাম্বার। একটা হচ্ছে ইনভিট্রো কালচার বলা হয়, 3টা নাম রয়েছে, এগুলোর নাম একটু দেখে রাখবা। এই নামগুলো গুরুত্বপূর্ণ, কেননা তুমি যখন তোমার প্রশ্নে আছে ক্লোনিং প্রযুক্তি কাকে বলে, তো কি লিখবা? সেটি কোনটি? টিস্যু কালচারটাকে ক্লোনিং প্রযুক্তি বলা হয়। তো এরপরে আসি। তো আমেরিকার বিজ্ঞানী মর্গান প্রথমে মত প্রকাশ করেন যে প্রতিটি সজীব কোষের একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে। এই ক্ষমতাকে বলা হয় টটিপটেন্সি। এটি একটি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ জিনিস। তো এই যে টিস্যু কালচার পদ্ধতিটি ব্যবহার করে দেখবা যে ক্ষুদ্র অংশ ব্যবহার করে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়, এই জন্য বলা হয় মাইক্রো প্রোপাগেশন। আবার এই প্রক্রিয়ায় কোনো উদ্ভিদের সমগুণ সম্পন্ন
জন্ম বা ক্লোন তৈরি করা হয় বলে একে বলা হয় ক্লোনিং প্রযুক্তি। আশা করি বোঝাতে পেরেছি। এক্ষেত্রে টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথককৃত অংশকে বলা হয় এক্সপ্লান্ট। এই শব্দটি খুব ব্যবহৃত হবে আমাদের এই অধ্যায়ের সামনের লেকচারে। তো এখন কথা হলো যে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে আমরা কি বলবো? সেটাকে বলা হয় অনুচারা। জার্মান বিজ্ঞানী গটিলেব হ্যাবার্টল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। ভাই, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমার মানে হয় একাডেমিক লাইফে বা অ্যাডমিশন লাইফে আসবেই আমি আশা করি, যে টিস্যু কালচারের জনককে পড়লে অবশ্য তুমি পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবা যে হ্যাবার্টল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। এটাকে ইনভিট্রো কালচার বলা হয়। ইন মানে ভিতরে, ভিট্রো মানে কাচ, কাচের ভিতরে, কাচের ভিতরে মানেই তো কোষের বাইরে, রাইট? দেখো ইনভিট্রো অর্থাৎ কোষের বাইরে, ইন ভিভো মানে কোষের ভিতরে। আর তো বুঝাতে পেরেছি। তো নিচে যাই। তো এখানটাতে এখন টিস্যু কালচারের ক্ষেত্রে আমাদের জীবাণুমুক্ত পরিবেশ লাগে। সেক্ষেত্রে আমরা কিভাবে পাবো? কালচার মিডিয়ামের পাত্র ও অন্যান্য জিনিসপত্র গরম বায়ু ওভেনে 160°C থেকে 170°C 1 থেকে 2 ঘন্টা নির্বীজ বা স্টেরিলাইজ করা হয়। এক্ষেত্রে আমরা ফরসেপস, নিডল, উপকরণ বার্নারে গরম করে 95% অ্যালকোহলে ডুবিয়ে রাখে জীবাণুমুক্ত করতে পারে। এক্ষেত্রে যে 3টা জিনিস আমাদের মুখস্থ রাখা লাগবে, জীবাণুমুক্ত পরিবেশ কিভাবে করব? 160°C থেকে 180°C তাপমাত্রায় কয় ঘন্টা? 1 থেকে 2 ঘন্টা রাখবো। আর 95% অ্যালকোহলে ডুবিয়ে রাখো, জীবাণুমুক্ত করতে পারবো। এখন এরপরে যেটা আসে সেটি হলো টিস্যু কালচারের প্রকারভেদ। তো টিস্যু কালচারের প্রকারভেদ অনেক রকমের আছে। তোমার এমসিকিউতে আসতে পারে কোনটি টিস্যু কালচারের প্রকারভেদ বা কোনটি টিস্যু কালচারের প্রকারভেদ নয়। তো এগুলো একটু দেখে রাখা লাগবে। প্রথমে হচ্ছে কক্ষমুকুল কালচার, এক্সিলারি বার্ড কালচার, মেরিস্টেম কালচার, মাইক্রো প্রোপাগেশন, ক্যালাস কালচারের মাধ্যমে চারা উদ্ভিদ উৎপাদন, দৈহিক কোষ ভ্রূণ থেকে সোমাটিক এমব্রায়োজেনেসিস, পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন এবং প্রোটোপ্লাস্ট কালচার ইত্যাদি। এগুলো একটু দেখে রাখবা। তো মেইনলি সিকিউর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে টপিকটা পড়তেছি আমরা, এটা হলো টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ। এগুলার চিত্রটা তোমরা একটু চেষ্টা করবা পড়ে রাখার জন্য। এই চিত্রটা আর্ট করে দিতে পারলে তোমাদের সিকিউতে মার্ক কেউ আটকাবে আশা করি। এক্ষেত্রে তুমি যেটা করবা, এই পয়েন্টগুলো মনে রাখবা। প্রত্যেকটা এখানে পয়েন্ট রয়েছে। এই যে দেখো, এখানে মোটামুটি আমাদের 8টা পয়েন্ট রয়েছে। লাইন বাই লাইন সাজায় লেখার চেষ্টা করবা সিকিউতে। তো প্রথম থেকে আসি আবার। এক্ষেত্রে আমাদের মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন করতে হয়। এক্ষেত্রে সাধারণত কাণ্ডের শীর্ষমুকুল, পার্শ্বমুকুল এক্সপ্লান্ট হিসেবে বা মাতৃ উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়। পরে আসে পরের পয়েন্ট হলো কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি। এক্ষেত্রে আমাদের কি কি লাগে সেটি দরকার, ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের মুখ্য বা গৌণ উপাদান, ভিটামিন লাগে, সুক্রোজ 2 থেকে 4%। এই পার্সেন্টেজটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়ে রাখবা। এই পার্সেন্টেজটা পড়ে রাখবা, পার্সেন্টেজটা একটু বেশি ভালোভাবে পড়ে রাখবা। তো পরে ফাইটো হরমোন লাগে ইত্যাদি মিডিয়ামে থাকা প্রয়োজন। এখন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো যে মাধ্যমকে ঘন করতে কি প্রয়োজন, সেটি হলো এগার এবং সঠিক মাত্রায় অবশ্যই মেলাতে হবে। মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমে আমরা বলা থাকি বেজাল মিডিয়াম। বেজাল মিডিয়ামের পিএইচ কত? 5.5। এটাও খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটাও তোমার আসে, বেশ কয়েকবার আসছে, সামনেও আসবে আশা করি। 5.5 থেকে 5.8 আর কি, সরি। পড়ালেখাগুলো হিজিবিজির কারণে তখন বুঝতে পারতেছিলাম না। তাহলে দুইটা জিনিস একটু বেশিভাবে মনে রাখবা। সুক্রোজ কত? 2 থেকে 4%। আর মিডিয়ামের পিএইচ হলো 5.5 থেকে 5.8 মধ্যে থাকবে। তো পরের পয়েন্ট হলো যে জীবাণুমুক্ত বা নির্বীজকরণ। এক্ষেত্রে আমরা দেখো টিস্যু কালচারের ধাপসমূহে জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণের ক্ষেত্রে মিডিয়ামকে অটোক্লেভ যন্ত্রে নির্দিষ্ট তাপ 121° তাপমাত্রাটা এখানকার মুখ্য বিষয়। চাপ 15 পাউন্ড, মিনিট 20 মিনিট। এগুলা দেখে রাখবা, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 121°C তাপমাত্রা। তারপর পয়েন্টের আছে মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপন। তারপরে পয়েন্ট কেলাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। এক্ষেত্রে আমরা বৈদ্যুতিক আলো যেটি
তাপ এই তাপ এটি বৈদ্যুতিক আলোর পরিমাণ লাগছে, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা এগুলো একটু দেখে রাখবা, খুব ইম্পর্টেন্ট, না হলেও আসতে পারে। যদিও মেডিকেল ভর্তি পরীক্ষায় মানজনিত জিনিসগুলো একটু কমই আসে। তো এক্ষেত্রে একটা হলো মণ্ড কাকে বলে? মণ্ড হলো অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ। এখন এক্সপ্ল্যান্ট মিডিয়ামে স্থাপন করার পর আলো ও তাপ নিয়ন্ত্রিত করে রাখলে যে অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ সৃষ্টি হয় তাকে কেলাস বলে। তো পরের পয়েন্টে আসি, পরের পয়েন্টগুলো একটু দেখে রাখবা। মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর ও চারা উৎপাদন, চারা টবে স্থানান্তর, প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। তো এখন আমরা যেটি পড়ব এটিও খুবই গুরুত্বপূর্ণ সিকিউরের জন্য, যে উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা ও প্রয়োগ নিচে রয়েছে। এক্ষেত্রে একটু উদাহরণ আছে, এগুলো একটু মনে রাখা লাগবে। তো প্রথমে যেটি রয়েছে হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশন কথায় থুজা সাগরকলা, কথায় থুজা সাগরকলা, বুঝাতে পেরেছি আশা করি। পরের প্রশ্ন, রোগমুক্ত উদ্ভিদ। রোগমুক্ত উদ্ভিদ কি কারা? আলু ও আখ, আলু ও আখ রোগমুক্ত উদ্ভিদ। চারা উৎপাদন, এগুলো গুরুত্বগুলো রেখে মনে রাখবা, সিকিউতে আসতে পারে, লিখতে হবে তখন। তারপরে ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন, সংকর উদ্ভিদ উৎপাদন, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো সংকর উদ্ভিদ ফিউশন বলা হয়, সরি। তো সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্টের মিলনে সোমাটিক হাইব্রিড তৈরি হলে, একটু প্রথম থেকে পড়ায় তাহলে বুঝতে পারবা। এই পদ্ধতি প্রয়োগ করে আমরা দুটি ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্ট সংযুক্তি এবং তা থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন সংকর উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়েছে। সাধারণত সংকরায়নের ক্ষেত্রে দুটি পুং গ্যামেটের মিলন হয়। পুং গ্যামেটের সাইটোপ্লাজম খুবই কম থাকে, তবে স্ত্রী গ্যামেটের বাইরে রয়ে যায়। কিন্তু প্রোটোপ্লাস্টের মিলনে সোমাটিক হাইব্রিড তৈরি হয়। কি তৈরি হলে? সোমাটিক হাইব্রিড তৈরি হলে দুটি প্রজাতি সম্পন্ন সাইটোপ্লাজমেটিক হবে। তো সাইব্রিড, সাইটো বুঝতে হবে, সাইটোপ্লাজম, দুটি উদ্ভিদে শুধু সাইটোপ্লাজমের মিলন ঘটলে সৃষ্ট হাইব্রিড, না বলে সেটাকে বলা হয় সাইব্রিড। এক্ষেত্রে আলু ও টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে সৃষ্ট নতুন উদ্ভিদের নাম দেওয়া হয়েছে পোমেটো। পোমেটো, পোটেটো মানে আলু, আর টমেটো পোমেটো, বুঝছো? এটি কি সোমাটোক্লোনাল ভেরিয়েশন, বুঝাতে পেরেছি আশা করি। এটাকে বলা হচ্ছে সোমাটোক্লোনাল ভেরিয়েশন। এটা হচ্ছে মেরিস্টেম কালচার। এরপরে টপিক হলো মেরিস্টেম কালচার। মেরিস্টেম কালচার টিস্যু কালচার পদ্ধতি আরেকটি বিশেষ দিক। উদ্ভিদের শীর্ষ মুকুলের, কথাকার শীর্ষ মুকুলের অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলা হয়ে থাকে। মেরিস্টেমের মাধ্যমে কি হয় জানো? সাধারণত কি উৎপন্ন হয়? রোগ মুক্ত হয়ে থাকে। চারা গাছগুলো সাধারণত কি হয়? রোগ মুক্ত হয়ে থাকে। এটা একটা ভালো প্রশ্ন, যে রোগ মুক্ত হয়ে থাকে কোন কালচারের মাধ্যমে? মেরিস্টেম কালচারের মাধ্যমে। তো এর পরের টপিক হলো অল্প সময়ে অধিক চারা উৎপাদন। অল্প সময়ে কি করা যায়? অধিক চারা উৎপাদন করা যায়। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন পরাগরেণু ও পরাগধানী কালচারের মাধ্যমে আমরা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উৎপন্ন করতে। এক্ষেত্রে চীন দেশের গুয়ান 18, এটি ধান, এটা মনে রাখবা যে গুয়ান 18 কি? একটি ধান, আর জিনগো 1 হলো গম। আর আমাদের হ্যাপ্লয়েড লাইন তৈরি করা সম্ভব হয়েছে তিনটি গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে, সেটি হলো পোয়েসিয়ে, সোলানেসিয়ে ও ব্রাসেসিয়ে। তিনটা মানে আমি তোমাকে বুঝিয়েছি, মেডিকেল আসতে পারে, আসবেই, কোনো না কোনো এক সময় আসবেই আশা করি। এরপরে রয়েছে কোষ আবাদ ও টিস্যু, ক্যালাস টিস্যু আবাদ। কথা হচ্ছে যে কোনো আবাদি উদ্ভিদ কোষে বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে সোমাটোক্লোনাল ভেরিয়েশন বলা হয়। আর আমরা যেটা পড়বো সেটা হলো ADH1 নামক গম উৎপাদন সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? সোমাক্লোনাল ভেরিয়েশনের মাধ্যমে। আর গ্যামিট কোষ থেকে হলে এটা কি বলা হবে? গ্যামিটোক্লোনাল বলা হবে। সোমা মানেই দেহ। দ্রুত ক্লোন সৃষ্টি। তারপর রয়েছে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। এরপরে হলো ভ্রূণ উদ্ধার, দেহজ ভ্রূণ সৃষ্টি, এটাকে বলা হয় সোমাটিক এমব্রায়োজেনেসিস। কি বলা হয়? সোমাটিক এমব্রায়োজেনেসিস। সোমাটিক এমব্রায়োজেনেসিস।
এক্ষেত্রে উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। গাজর, আলফা আলফা কোষ, যেটি মেডিকেল ভর্তি পরীক্ষায় 22-23 সেশনে এসেছিল। তো এক্ষেত্রে আরও কিছু রয়েছে, এগুলো একটু দেখে রাখবো, এগুলো আসলে বলার মতো কিছু নাই। এটাও রিডিং, এখানে আমি কিছু বলতে চাচ্ছি না। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ টপিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। ইনশাআল্লাহ আমি সামনে আরেকটি পার্ট নিয়ে আসবো, সেখানে এটা বুঝাই নেব। বেশি লং আমি ক্লাস নিতে চাচ্ছি না, কেননা আমি জানি বেশি লং ক্লাস তোমরা কেউ পছন্দ করো না। সেক্ষেত্রে আজকের মতো এখানেই থাক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।